সবাইকে এই শীতের দিনে ভেরি ওয়েলকাম। আজকে আসলে আমরা ক্লাস করব একটা রিভিউ সেশন। যেই সেশনটা আমরা বিগত 3টা ক্লাসে করেছি সেটারই একটা সেশন করব। তো প্রথমে তোমাদেরকে এই জায়গাটাতে আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে এই পর্যন্ত আমরা আসলে কতটুকু পড়াশোনা করেছি এবং আমাদের পড়াশোনাটার অবস্থানটা এখন কি অবস্থায় আছে। তো আমরা যখন ক্লাসটা শুরু করি আমাদের টার্গেট ছিল যে আমরা আসলে আমাদের রাইটিং পার্টটা কমপ্লিট করব। তো রাইটিং পার্টটা কমপ্লিট করার আগে আমাদের জেনে নেওয়া দরকার ছিল যে আসলে ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি দ্বিতীয় পত্রে আসলে রাইটিং সেকশনটা কি এবং এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কি, সেভাবেই আমরা আসলে ক্লাসটা শুরু করি। তো আমরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজি ফার্স্ট পেপারে 60% মার্কস আসবে তোমার রিডিং এ এবং 40% মার্কস আসবে রাইটিং। অর্থাৎ তোমার রাইটিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও। তো এই ভালো করার গুরুত্বপূর্ণ সেকশনটার 3টা পার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট যেটার মার্কস হচ্ছে 15, স্টোরি রাইটিং যেটার মার্কস হচ্ছে 15, ইনফর্মাল লেটার যেটার মার্কস হচ্ছে 10। ইনফর্মাল লেটার বলতে বোঝাচ্ছে কাউকে তুমি চিঠি লেখলা ইমেইলে, অথবা তুমি একটা কোনো তোমার বন্ধুর কাছে চিঠি লেখলা, সেই ধরনের লেটার গুলিকে আমরা বলছি ইনফর্মাল লেটার। তাহলে ইন টপ অফ দ্যাট আমাদের রাইটিং পার্টকে যদি তুমি কনক্লুড করো, সেখানে তোমাকে বেসিক্যালি গ্রাফ চার্ট রাইটিং শিখতে হবে, স্টোরি রাইটিং শিখতে হবে, ইনফর্মাল লেটার, অথবা তোমাকে প্যারাগ্রাফের মতো একটা বিষয়ও, যদি প্যারাগ্রাফটা তোমাকে এখানে আসে না ফার্স্ট পেপারে, মানে একেবারে পরোক্ষভাবে আসে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি গ্রাফ চার্ট রাইটিং লিখতে চাও, স্টোরি রাইটিং লিখতে চাও, এগুলি তো আসলে প্যারাগ্রাফের বাইরে না। এইভাবে আমরা সেকেন্ড পেপারকেও দেখতে পেয়েছি যে সেকেন্ড পেপারে আমাদের প্যারাগ্রাফ রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আছে এবং অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমরা জানো। রিপোর্ট রাইটিং এবং এই অ্যাপ্লিকেশনটা নিয়ে সেকেন্ড পেপারটা নিয়ে আমরা আসলে পরে কথা বলবো। তারপরে আমরা সেকেন্ড পেপারটার পরে আমরা আসলে রিভিউ দিয়েছিলাম যে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম আমাদের কোনো একটা পার্টিকুলারলি যেটাকে বললাম গ্রাফ চার্ট, বার চার্ট বা পাই চার্টের বিষয়ে। তো সেই বিষয়ে আমাদের এই স্যাম্পলটা ছিল যে আমরা একটা বার চার্ট নিয়ে আলোচনা করি। সেই বার চার্টটা ছিল এরকম এবং একটা স্যাম্পল অ্যান্সার নিয়েও আমরা আসলে আলোচনা করি। সেই বার চার্টের পরবর্তীতে কিভাবে বার চার্ট লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আসলে খুব ডিটেল আলোচনা করতে পারি নাই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলিতে যেটা আলোচনা করেছি যে বার চার্টটা কি এবং বার চার্টে তুমি আসলে কিভাবে পড়াশোনা করবে এবং বার চার্টের পড়াশোনা করাটা ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কেমন হবে, অর্থাৎ একটা স্যাম্পল অ্যান্সার কিরকম হতে পারে সেই বিষয়ে আমরা একটা আইডিয়া দিয়েছি। তারপর তোমরা যদি আমার কথা শুনতে না পাও, ডেফিনেটলি তোমরা ভয়েস রেজ করবে এবং আমাকে জানাবে, ঠিক আছে? এটাতে ক্লাসের পার্টিসিপেশনটা বাড়বে। তো আজকের ক্লাসে আমরা বার চার্ট তো শিখবই, তার সাথে বার চার্টকে কিভাবে হাইলাইট করা যায় এবং সেই হাইলাইটেড বিষয়টা কতটা চমৎকার ভাবে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে এটাকে পরীক্ষায় লেখা যায় এবং এটা একটা মানসম্পন্ন অ্যান্সারে আনা যায়, সেই বিষয়টা আজকের ক্লাসে থাকবে। ঠিক আছে, যেটা কিনা আমরা গত কালকের ক্লাসে হয়তো দেখাইনি বা আগের ক্লাসগুলোতে দেখাইনি। তারপরে আমরা মুভ করি। তারপরে তোমাদেরকে আজকের ক্লাসে এবং এই যে এতগুলো জিনিস যে পড়াবো, এগুলির পেছনে তোমাদের একটা গ্রামার আইটেমকে অবশ্যই খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স। কারণ তুমি যদি টেন্স ভালো না জানো তাহলে তুমি কখনোই শুদ্ধ বাক্য লিখতে পারবে না। আর স্ট্যান্ডার্ড রাইটিং এর কথা তো পরে আমি বাদই দিলাম, ঠিক আছে? তাহলে তোমাদেরকে টেন্সের বিষয়ে অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেমের বিষয়ে টেন্সকে অবশ্যই তোমাকে ধরতে হবে। তো সেটার আমি কিছুটা দেখানোর চেষ্টা করবো, কিন্তু আজকে কতটা পারবো সেটা আমি জানি না। আজকে আমরা যাব আরেকটু ভেতরে পার্টিসিপেট। তো আজকে এতক্ষণ করে যা তোমাদেরকে দেখাইলাম সেটা ছিল তোমাদের একটা প্রিভিয়াস ক্লাসগুলির একটা রিভিউ, যেটা আমরা এতদিন করে আসছি। আজকের ক্লাসে অনেকেই আছো, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ক্লাসে জয়েন করার জন্য। তো আজকে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের এই লাইন গ্রাফ বার চার্টে মার্কস প্রায় 15, তাই তোমাদের একটু সতর্কতার সাথে এই উত্তরটা করতে হবে, এটা আমার দিক থেকে একটা নির্দেশনা। প্লাস তোমাদের লেখার ক্ষেত্রে এই যে পাই চার্ট বলো বার চার্ট বলো, এই লেখার ক্ষেত্রে তোমাদের একটা 3টা জিনিস একদম টপ নচ রাখতে হবে। টপ নচ মানে একেবারে নখ দর্পণে রাখতে হবে। সেই 3টা জিনিস কি? প্রথমত তোমাদেরকে লেখাটা, সেটা যেটাই আসুক, সেটা পাই চার্ট আসুক, বার চার্ট আসুক, সেটা তোমার বার গ্রাফ আসুক বা লাইন গ্রাফ আসুক, সেই ক্ষেত্রে তোমাকে তোমার লেখার প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। এবং 2 নম্বর হচ্ছে তোমার কোনো গ্রামাটিক্যাল এরর বা স্পেলিং মিস্টেক্স থাকা যাবে না। এবং 3 নম্বর হচ্ছে তোমাকে একটা রিপিটিশন আসতে হবে, অর্থাৎ তোমার লেখাটার মধ্যে এক ধরনের পুনরাবৃত্তি থাকতে হবে। অর্থাৎ তুমি আহ, মনে করো একটা গ্রাফ বলেছো, সেই গ্রাফটাকে আবার কনক্লুশনেও তুমি একটা
রিপিট দিবা। এটা তোমাকে আমি এক্সাম্পল দিব, তখন তুমি বুঝে যাবা। আর ফাইনালি আমার আরেকটা স্টেটমেন্ট আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে হ্যাঁ, অতিরিক্ত লিখার চক্করে মার্কস উল্টো আরো কমে যায়। এটা আমি তোমাদের দেখেছি যে তোমরা বার গ্রাফটা যখন লিখো তখন দেখা যায় যে তোমরা বেশি লিখে ফেলো, এবং সেই ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে তোমরা আসলে ভুলও লিখে ফেলো। তাই মার্কসকে মাথায় রেখে কিভাবে নির্ভুল ভাবে একটা এক্সপ্লেনেশন উপস্থাপন করা যায় সেটার উপর তোমাদেরকে বেসিক্যালি গুরুত্ব দিতে হবে। তাই 1.5-2 পৃষ্ঠা বা মোর দেন এনাফ কালচারের সময় তোমাদের দরকার নাই। তোমরা যেটা করবা, এই টাইপের লেখা অ্যাভয়েড করবা, যে টাইপের লেখাগুলি তোমাদেরকে দরকার ছিল সেগুলি তোমরা একটু অ্যাভয়েড করবে। এবার আসি গতকালকের ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম এই পাই চার্টটা। এখানে কি সাব্বির আসো? সাব্বির একটু আমাকে বলতে পারবা যে এই যে পাই চার্টটা আমরা গতদিন পড়েছিলাম, এইটা সম্পর্কে তোমার কোনো কিছু মনে আছে কিনা, আইডিয়া? সাব্বির, আর ইউ ওভার দেয়ার? এনিওয়ান যারা গত ক্লাসের ক্লাসটা দেখেছো, তাদের কি এই চার্টটা মনে আছে কিনা? আমি ফার্স্টে কিছু দেখছিলাম, তো আমি লাস্টে ছিলাম না ক্লাসে, কিন্তু যা দেখছি ওইটা আপনি একটু বুঝাই দিছিলেন স্যার, বুঝছিলাম একটু। আচ্ছা, পাই চার্ট নিয়ে আমরা কথা বলছিলাম, এটা তোমার মনে আছে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেটুকু মনে থাকলেই হবে। থ্যাংক ইউ ফর ইউর ভয়েস। আমরা আজকে আরো ডিটেল যাব। তো তোমাদেরকে একটু স্লাইডটা আমি দেখাই, তারপরে আস্তে আস্তে আমরা ক্লাসে যাব। আজকে আরো ডিটেল আলোচনা করব, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের ক্লাসটা, আমি যেহেতু বলছি আজকের ক্লাসটা একটা রিভিউ ক্লাস, এবং আমাদের এই গ্রাফ রাইটিং বা চার্টের আজকের লেকচারের প্রায় শেষ ক্লাস, অর্থাৎ আমরা এতদিনে বলা করে ফেলছি। আজকের ক্লাসে এটাকে রিভিউ দিয়ে আমরা এই বার চার্ট এবং পাই চার্টের বিষয়টাকে শেষ করব, এবং আগামী ক্লাস থেকে আমরা স্টোরি রাইটিং এর দিকে মুভ করব। ঠিক আছে? আমি যারা আজকে নতুন জয়েন করেছো, প্লাস যারা আজকে থেকে একটু ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখছো, তাদের জন্য একটু শুরু করি। তুমি যখন গ্রাফ বার বা পাই চার্ট লিখবে, তোমাকে 3টা কম্পোনেন্ট মনে রাখতে হবে। প্রথমত তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। কিভাবে দিবে সেটা আজকে আমরা দেখব, এবং একটা ওভারভিউ দিতে হবে পুরো লেখাটার উপর। ডিটেলস করবে যে কোন কোন ইনফরমেশন আছে, এবং ফাইনালি একটা কনক্লুশন দেবে। তাহলে তোমার প্যারাগ্রাফ হবে একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, আমি স্যার কিচ্ছুই বুঝি নাই, কিভাবে বুঝবা? চলো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। এখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে তোমার একটা প্রশ্ন আছে। 2024 সালে তোমার একটা প্রশ্ন আসছে, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা এইচএসসি প্রশ্ন। এই প্রশ্নটাকে তুমি যদি একটু দেখো, তুমি দেখবা যে এইখানে বলেছে যে, এই তুমি বরাবর মতো দেখতে পাচ্ছ 15 মার্কস, দ্য পাই চার্ট বিলো শোস রিমাস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ডেসক্রাইব দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। ঠিক আছে? এটা 2024-এর এসএসসি পরীক্ষার একটা কোয়েশ্চেন। ঠিক আছে? তোমাকে জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এইখানে বলা আছে যে এই রিমা তার টাইমটা কিভাবে স্পেন্ড করে সেইটার উপর বেস করে একটা চার্ট দেওয়া আছে। তো ঠিক এরকমই তোমাদের এইচএসসি তে আমি যে কোশ্চেনটা তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে যে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা অন হাউ আ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, ডেসক্রাইব দ্য ইনফরমেশন অফ দ্য ফলোইং পাই চার্ট। অর্থাৎ এখানে যে সমস্ত ইনফরমেশন গুলি দেওয়া আছে, এই ইনফরমেশন গুলির উপর বেস করে তুমি এখানে একটা প্যারাগ্রাফ লিখবে। এখানে তুমি বানিয়ে লিখার সুযোগ নেই। ঠিক আছে? তো এখন আসো, আমরা আগে প্যারাগ্রাফটা পড়ার আগে আমরা আগে বোঝার চেষ্টা করি যে এইটার ভিতরে আসলে কি আছে। দেখো, এইটার ভিতরে একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে বলা হয় পাই, যেটা অনেকটা পিজার স্লাইসের মতো। এর পাশে তুমি দেখতে পাচ্ছ ক্লথ, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার সেভিংস দেওয়া আছে। অর্থাৎ ফুড হচ্ছে 25%, যেটা তোমাকে এই 25%-এর ঘরটাকে বোঝাচ্ছে। ক্লথস হচ্ছে 13%, যেটা হচ্ছে তোমার এই 13% ক্লথসটাকে বোঝাচ্ছে। এডুকেশন হচ্ছে 22%, যেটা হচ্ছে তোমার এই যে বড় অংশটাকে বোঝাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে স্লাইস গুলি বড় হচ্ছে অ্যাকর্ডিং টু দা পার্সেন্টেজের উপর। পাওয়ার হচ্ছে 5%, অর্থাৎ ইলেকট্রিসিটি বা অন্যান্য বিলকে পাওয়ার বলছে। 12% হচ্ছে ট্রান্সপোর্ট, 8% হচ্ছে আদার্স, আর 15% হচ্ছে তোমার সেভিং। ঠিক আছে? তো তুমি বুঝতেই পারছো যে এই পরিবারের সেভিংটা কম। ঠিক আছে? এখন এইটা তো তোমার মনে করো যে একটা ডেটা গেল যে একটা হাউস হোল্ডের কিভাবে তুমি লিখবা। তো এখন এইটাকে লেখার অনেকগুলি স্যাম্পল বা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। প্রথমত যেটা করতে হবে, যেটা আমি তোমাকে বোঝালাম, যে তোমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হলে, এই পাই চার্ট বা বার গ্রাফের যে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে তোমাকে এখানে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, যেখানে তুমি প্যারাফ্রেজ করবা
ভিজুয়াল ইনফরমেশনটাকে। প্যারাফ্রেজ মানে কি, তুমি এই যে কোয়েশ্চেন যেটা পাবা, এই যেমন এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে রাইটে, হাউ আ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ ডেসক্রাইবিং দ্য ইনফরমেশন অফ দ্য ফলোইং চার্ট। এই জায়গাটা কি তুমি প্যারাফ্রেজ করবে। প্যারাফ্রেজ মানে হচ্ছে তুমি হুবহু প্রশ্নের মতো না লিখে তুমি এটাকে তোমার ভাষায় এই জায়গাটা লিখবে, ঠিক আছে? তো এটা আমরা দেখবো যে প্যারাফ্রেজটা কি হয়েছে। তাহলে আমরা প্যারাফ্রেজটা দেখি যে আমি প্রথম লাইনটা কি লিখছি। এই দেখো, প্রথম লাইনটা লিখছি, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস হাউ আ ফ্যামিলিজ অ্যালোকেটস ইটস ইনকাম অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ, তাই না? তাহলে এই লাইনটা কিন্তু আমি হুবহু প্রশ্নটাকেই জাস্ট প্যারাফ্রেজ করছি, যে এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, আর আমি লিখছি এ ফ্যামিলিজ অ্যালোকেটস ইটস ইনকাম অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ। তো প্যারাফ্রেজ করতে হলে তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন ভোকাবুলারি গুলিকে জাস্ট চেঞ্জ করে দিলেই তোমার প্যারাফ্রেজটা হয়ে গেল। অর্থাৎ এখানে যদি একটা ডিস্ট্রিবিউটেড থাকে, এখানে আমি দিছি ভেরিয়াসেস, ঠিক আছে? এখানে আমি অ্যালোকেটস দিছি, এখানে বলা হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্রিবিউটেড দেওয়া আছে। এইভাবে তোমাকে এই জায়গাটাকে প্যারাফ্রেজ। তারপরে আমি কি বলছি এটা লেখার ক্ষেত্রে, দেখো তারপরে আমি বলছি যে তুমি এইবার একটা ওভারভিউ দিবা, যেটা কিনা প্রোভাইড এ জেনারেল সামারি অফ দ্য মেইন ট্রেন্ডস ডিফারেন্স অর স্টেজেস দিস ক্রুশিয়াল কন্টেক্সট। ইংরেজি তোমার দরকার নাই, তুমি আমার কাছ থেকে বোঝার চেষ্টা করো যে তোমাকে ওভারভিউ দিতে হবে। ওভারভিউটা দেখো কিভাবে দিবা তুমি। ওভারভিউ দেওয়ার ক্ষেত্রে তোমাকে এখন যেটা করতে হবে, এই যে এইখানে যে ঘরগুলি দেওয়া আছে, এই ঘরগুলোতে তোমাকে এই বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে। এখন কিভাবে তুমি এক্সপ্লেন করবা, তুমি অবশ্যই প্রথমত চার্ট করে বুঝতে হবে যে আসলে আমাকে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ফুড 13%, 20%, এত পার্সেন্ট, যেহেতু তোমরা এসএসসি তে এটা করে আসছো, তো অতটা তোমাদের সমস্যা হওয়ার কথা না। তারপর আমি দেখাচ্ছি, দেখো ফার্স্টে আমি শুরু করছি, দ্য লার্জেস্ট পোর্শন 25% ইজ ডেডিকেটেড টু ফুড, followed by 22% for education and 13% for clothing, ঠিক আছে? এখানে এই এই জিনিসগুলোকে আমি ওভারভিউ দিচ্ছি, এখানে আমি ডেসক্রিপশন দিচ্ছি যে কিভাবে কোন খাতে কত আমার ব্যয় হয়েছে। তারপরে বলছি দিস এসেনশিয়াল নিডস অ্যাকাউন্ট ফর 60% অফ দ্য ফ্যামিলিজ ইনকাম, অর্থাৎ এই জায়গাগুলোকে আমি ধরে নিচ্ছি যে 60% তার ইনকাম হচ্ছে। পাওয়ার এন্ড ট্রান্সপোর্টেশন কনজিউমড আর 17%, while আদার ডেইলি এক্সপেন্সেস 8%। তারপরে বলেছি দ্য ফ্যামিলি ম্যানেজেস টু সেভ 15% অফ দেয়ার ইনকাম। তাইলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমার সম্পূর্ণটা আমি ডেসক্রাইব করছি শুধুমাত্র চার্টের ইনফরমেশন। এখানে আমি কোনো বাহিরের কিছু হিডেন বা কোনো কমপ্লিকেটেড মানে কন্ট্রাস্ট কম্পেয়ার কিছুই করি নাই। জাস্ট চার্টে যেই জায়গায় যে ভাগ দেওয়া আছে ওই জায়গায় ওই ভাগগুলি আমি টেন্স অনুপাতে শুদ্ধভাবে জাস্ট লিখে ফেলছি। তাহলে দেখো একটা একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম, একটা ওভারভিউ পেয়ে গেলাম প্যারাগ্রাফের ভিতরেই কিন্তু। এইবার আসো, আমি পরের পয়েন্টটা বলেছি যে তোমাকে এবার করতে হবে একটু ডিটেল দিতে হবে। অর্থাৎ তুমি যে যে ডেসক্রিপশন দিছো, এই ডেসক্রিপশনটার ভিতরে তুমি কোন কোন মেইন পয়েন্ট গুলিকে ফোকাস করছো, তুমি কোনো সরি তুমি কোনো কম্প্যারিজন করছো কিনা, বা তুমি কোনো ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ বা হাইলাইট করবা কিনা, এই বিষয়টাকে আমি এখন আনার চেষ্টা করবো। দেখো এটাকে আমি নিয়ে আসি। এবার আমি থার্ড বিষয়টাকে আনতে যাচ্ছি। থার্ড বিষয় দেখো, এই লাইনটাকে আমি একটু হাইলাইট, দ্য চার্ট রিভিলস দ্যাট দিস ফ্যামিলি প্রায়োরিটাইজেস এসেনশিয়াল নিডস। এই লাইনটা কিন্তু আমি পরে এইখান থেকে বের করেছি ইনফরমেশনের হিডেন একটা মিনিং, যেটা কিনা ডেটাতে দেওয়া আছে। অ্যালোকেটিং আ সিগনিফিকেন্ট পোর্শন অফ দেয়ার ইনকাম ফুড এডুকেশন এন্ড ক্লদিং, ঠিক আছে? এই লাইনটা কিন্তু আমি এক্সপ্লেনেটরি এবং ডেসক্রিপটিভ ওয়েতে লিখছি, এখানে কিন্তু কোনো ফিগার দেই নাই, একই কথা একই জিনিসকে ডেসক্রিপটিভ ওয়ে দিছি। While they allocate a modern amount to power and transportation, their saving suggests that overall income may be limited, ঠিক আছে? একটু একটু স্ট্যান্ডার্ড লিখেছি। The chart reveals that this family prioritizes essential needs, allocating significant portion of the income of food, এডুকেশন এন্ড ক্লদিং। এইটুক পর্যন্তকে তুমি ধরতে পারো আমার এখানে আমি একটা ওভারভিউর পাশাপাশি একটু ডিটেল ডেসক্রিপশন দিয়েছি, যেন এখান থেকে তুমি হিডেন মিনিং পাও। While they allocate a modern amount to power and transportation, their savings suggest that the family's overall income may be limited, allowing for a only modest level of saving. এইখানে ইন্ট্রোডাকশন, এইখানে কনক্লুশন এবং এই মার্জিনটা তুমি দেখো, এখানে ডিটেলস আর এই কনক্লুশনটাকে আমি একসাথে মার্চ করে দিচ্ছি, কারণ এইখানে তোমার অনেক ক্ষেত্রে টাইম এবং তোমার শব্দের সীমাবদ্ধতার কারণে তুমি কনক্লুশনটাকে অপশনাল রাখতে পারো, বা এইটাকে ডিটেলের সাথে মার্চ করে দিতে পারো। আমি দুইভাবে দেখাবো যে তুমি মার্চ করে কিভাবে করবা, আর একটা ওভারঅল কনক্লুশন কিভাবে করবা, আজকের ক্লাসে দুইটাই দেখাবো।
এখন যে স্যাম্পল অ্যান্সারটা তোমাকে দেখাচ্ছি, এই স্যাম্পল অ্যান্সারে তোমাকে আমি কনক্লুশনটাকে মার্চ করে দিছি একটা সেন্টেন্সের মধ্যে। while they allocate a moderate amount to power and transportation, their savings suggest that the family's overall income may be limited, allowing for only a modest level of savings। অর্থাৎ তোমাকে খুবই মোডেস্ট লেভেলের একটা সেভিং দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো তুমি 15% মাত্র সেভ করতে পারে এই 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 ফ্যামিলিটা, যেখানে তাদের ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত খরচই হয় 12%। এই লাইনটাকে তুমি সুন্দর করে কিভাবে লিখবা সেই জায়গাটাই এইখানে আসলে বলা হয়েছে। অর্থাৎ চার্ট তোমাকে বুঝলেই হবে না, চার্টটা তোমাকে সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে, যেটা কিনা আমার লেখাটা ধরে নিতে পারো 7 স্ট্যান্ডার্ড আইএলটিএস এ। কিন্তু তুমি পরীক্ষার জন্য যদি 7 স্ট্যান্ডার্ড নাও পারো, শুদ্ধভাবে লিখতে পারো এবং চার্টের এই জটিল জায়গাটা লাস্টের প্যারাগ্রাফটা যদি তুমি বাদ দাও, কিন্তু এই 2 নাম্বার প্যারাগ্রাফে যে জায়গাটা ব্লু আমি করছি, এইখানে যদি তুমি মনে করো যে এরকম সিম্পল ভাবেও তুমি লিখবা, কারেকশন দিবা, তাহলেও তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবা, যেহেতু এটার মার্কস হচ্ছে 15। আচ্ছা, এই পর্যন্ত এসে কারো কোনো প্রশ্ন আছে? ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন, জনতা। না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুভ করছি আমার নেক্সট স্যাম্পল অ্যান্সারটাতে, ঠিক আছে। থ্যাংক ইউ যারা পার্টিসিপেট করছো, থ্যাংক ইউ সো মাচ। এবারে দেখো, যদি একটু খেয়াল করে থাকো বা তোমরা যদি নোট করে থাকো, তাহলে দেখবা যে পাই চার্ট ইলাস্ট্রেটস হাউ আ ফ্যামিলি অ্যালোকেটস ইটস ইনকাম অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ। এই লাইনটাকেই আমি আরেকটু প্যারাফ্রেজ করে এইখানে দিছি, দ্য পাই চার্ট পেইন্টস এ ক্লিয়ার পিকচার অফ এ ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল প্রায়োরিটি। এখন কথা হচ্ছে যে তুমি কি করবা, তোমার ক্ষেত্রে তুমি কি করতে পারো, ঠিক আছে। তোমার ক্ষেত্রে তুমি কি করতে পারো সেটার একটা মডেল অ্যান্সার তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আশা করি সবাই দেখতে পাচ্ছ, এখানে তুমি যে কোনো জিনিসের, অর্থাৎ এতক্ষণ তোমাদের যে স্যাম্পলটা দেখালাম, এই স্যাম্পলটাতে তোমরা দেখবা যে আমি ইন্ট্রোডাকশন, ওভারভিউ আর ডিটেল বা কনক্লুশন, এই 4টা বিষয়কেই নিয়ে আসছি। এই 4টা বিষয়কে ধরো তুমি কিভাবে একটু পড়বা সেই বিষয়টা তুমি যদি বুঝো, তুমি যে কোনো লাইনকেই, তোমার এটা বার চার্ট আসুক, পাই চার্ট আসুক, তোমার এটা বার গ্রাফ আসুক, তুমি এই লাইনটা লিখলেই তোমার জন্য স্টার্টিংটা সুন্দর হয়ে যাবে। দ্য লাইন গ্রাফ অর বার চার্ট অর পাই চার্ট, অর্থাৎ যেটাই তোমার আসবে, আর যেমন আজকে আমাদের আসছে পাই চার্ট, তাহলে আমি এই দুটাকে বাদ দিয়ে দিই ধরো, কিন্তু তোমার জন্য এই 3টাই থাক। যেমন এই চার্টটা তুমি ইলাস্ট্রেট শব্দ দিয়ে শুরু করলা, তা পাই চার্ট ইলাস্ট্রেট, তারপরে তুমি এই প্যারাফ্রেজ করলা কোনটা, তোমার ওই যে কোয়েশ্চেনটা, যেটাকে আমি বললাম কোয়েশ্চেন, ঠিক আছে। এর জন্য এই লাইনটা তোমাকে মনে করো আমরা কোয়েশ্চেনটাকে করলাম। এরপরে তুমি ওভারভিউ দিলা। ওভারভিউ হচ্ছে, মনে করো তুমি এই জায়গাতে তুমি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইনক্রিজ আর ডিক্রিজটাকে শো করবা। ওই যে দেখো তোমাদের এখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইনক্রিজ আর ডিক্রিজটা আসছে, যে কোন কোন খাতে কত বাড়ছে, কোন খাতে কত কমছে, এই জায়গাটাকে তুমি শো করবা। তো এই লাইনটাকে তুমি এইভাবেই লিখতে পারো যে দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক আছে। এই জায়গাটাকে তুমি এভাবে লিখো। তারপরের লাইন যেটা ডিটেল আছে, ওইগুলি তুমি এই যে তারিখ দিয়ে দিয়ে বা এখানে তোমার খাত অনুযায়ী, ঠিক আছে। এটা যেহেতু আমি বার গ্রাফের একটা জিনিস দেখাচ্ছি, সেই জন্য বিষয়টা এরকম আসতেছে। হম। তো ইন ইন এখানে বার দিয়ে দিয়ে তুমি এই বিষয়টাকে এইভাবে লিখো। ইন টোটাল লাস্টে একটা কনক্লুশন দিবা যে দিস ট্রেন্ড সাজেস্ট, অথবা ইন কনক্লুশন ইট সাজেস্ট, ঠিক আছে। তখন তোমার বিষয়গুলোকে তুমি সুন্দরভাবে লিখতে পারবা। বুঝা গেছে? এবার আসো আমরা স্যাম্পল অ্যান্সারটাতে যাই, দেখি যে যে জিনিসটা আমি শেখাচ্ছি সেই জিনিসটা কতটা অ্যান্সারে রিফ্লেক্ট করে। আশা করি 2 নাম্বার দেখো, যেটা দিনা তোমাদের কিছুটা চেঞ্জ নিয়ে আসবে, ঠিক আছে। 3 নাম্বার সেন্টেন্স, প্রথমে 3 নাম্বার অ্যান্সারটা আর প্রথমটার অ্যান্সারটার মধ্যে পার্থক্য হচ্ছে 3 নাম্বারটাতে থেকে ডিফারেন্স বোঝানোর জন্য, ঠিক আছে। এইটুকুই হচ্ছে বেসিক্যালি পাই চার্টের পার্থক্যটা দেখাইছি, যেটা কিনা তুমি বুঝতে পারবে। দেখো ডেসক্রিপশনে বা ওভারভিউতে আমি দিছি এ স্ট্যাগারিং 60% অফ দেয়ার ইনকাম ইজ ডেডিকেটেড টু দ্য এসেনশিয়াল ফুড, ঠিক আছে। এখানে 60% দিয়ে আমি ওই যে ওভারঅল 25, 13, 22 কে একসাথে মার্চ করে ফেলছি। A staggering 60% of their income is dedicated to the essential foods.
education, and clothing. This commitment highlights the importance they place on nurturing their families' well-being, ensuring their children's future. তারপরে লিখছি while power and transportation consume 17%, suggests that a reliance on modern is 15% allocated to the saving that offers glimpse into their financial situation. This modest saving percentage suggests that the family operates on tight budget, likely prioritizing immediate needs of the family. দেখো এইখানে হচ্ছে হিডেন ওই যে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেভাবে দেওয়া আছে। Their income may be limited, perhaps due to a single income or lower income bracket. Despite this, their commitment to saving demonstrates a responsible approach to managing their finances. The chart reveals a family striving to balance essential needs with a cautious approach to their future, a testament to their resourcefulness, commitment to the financial. এখন তুমি যদি এই লাইন এই প্যারাগ্রাফটা পড়ে থাকো তখন তুমি দেখবা যে এই প্যারাগ্রাফটার সাথে তোমাদের এই সেকেন্ড প্যারাগ্রাফটার একটা ডিফারেন্ট হচ্ছে যে এইখানে আমি শুধুমাত্র ইনফরমেশন বেসড একটা প্যারাগ্রাফ স্যাম্পল অ্যান্সার করেছি। এই 2 নাম্বার ইনফরমেশন বেসড একটা স্যাম্পল অ্যান্সার করেছি, আর 3 নাম্বার যেটা করেছি এইটা তোমাদের জন্য কিছুটা অ্যাডভান্স। তারপরেও এই বিষয়টা যেহেতু জানতে হবে আমাদের সবার, এইখানে ইনফরমেশনটা দেওয়া হয়েছে একদমই স্ট্যান্ডার্ড হাই লেভেল, মানে তুমি যদি আইএলটিএস এর 9 লেভেল ধরো সেই লেভেলের একটা কম্প্রিহেন্ডিং ডেটা চার্ট কিভাবে তুমি শো করবা, এখান থেকে হিডেন মিনিং দিয়ে তুমি এই জায়গাটাকে সেট করবা। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আমরা তাইলে কোনটা শিখবো আমাদের এইচএসসি লেভেলে। আমি তোমাদেরকে দুইটাই দেখাবো অ্যাজ এ টিচার, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই এই 2 নাম্বার স্যাম্পল অ্যান্সারটার মতো করে লেখাটাকে প্রথমে শিখতে হবে, যেন তোমরা পরবর্তীতে এই 3 নাম্বার লেভেলে যেতে পারো। কারণ তোমরা যদি এই লেভেলে এক্সপ্লেন করতে না জানো সেই ক্ষেত্রে তোমরা এই 3 নাম্বার লেভেলের যে সাজেশন সেইটা তোমরা আসলে দিতে পারবে না, বা কম্প্রিহেন্ডিং ডেটা চার্ট আজকে পাই চার্টের উপর তোমাদের দুটো স্যাম্পল অ্যান্সারকে আমার পক্ষ থেকে দেখানো। এখন একটু তোমাদের মতবাদ শুনি যে তোমরা যে দুইটা দেখলা তোমরা আসলে এটা দিয়ে কি বুঝলা, নাকি শুধু আমি কথা বলে গেলাম। দেখি তোমাদের কারা যারা আসো তারা একটু শেয়ার করো ওপিনিয়ন, হাও তোমাদের আজকে এটা কি বুঝলা দেখি। আরমান, হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? পাই চার্ট কিভাবে ডেসক্রাইব করতে হয় তা শিখলাম, ইন্ট্রোডাকশন। গুড। আচ্ছা, পাই চার্টের ইন্ট্রোডাকশনে আমি যেটা দেখালাম, আচ্ছা আমরা স্লাইডে চলে যাই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। পাই চার্টের ইন্ট্রোডাকশনে এই যে প্রথম যে ইয়েটা তোমাকে দেখালাম, এইখানে এইখানে তোমার এক্সপ্লেনেশনটা তুমি কি বুঝলা বলো। জি, প্রথম লাইন। হ্যাঁ, মনে করো The এইখানে pie তোমাকে chart একটা illustrates বলো। how a family allocates its income across various categories. এটা তো ইন্ট্রোডাকশনের প্রথম লাইন স্যার। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা এরকম হইলো কেন স্যার? মানে এটা বুঝাইছে আর কি, পাই চার্টে একটা শো করে একটা ফ্যামিলির যে খরচের যে ডিস্ট্রিবিউশন ওটা শো করে, ওটা আমরা লিখছি ওইটা তোমরা লেখছো তাই না? প্রথম। জি আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, তুমি এই জায়গাটা দেখো তো স্যার, এবং যারা অন্যরা দেখছো তারাও দেখো। এইখানে তুমি এই বার চার্টটা তো আজকে তোমাদেরকে পড়াইনি তাই না, এটা আগে একটা ক্লাসে ছিল। জি এই বার চার্টটা দেখো, এখানে প্রশ্নটা আসছে, আমরা কিন্তু পাই চার্ট পড়ছি আজকে, বার চার্ট পড়ি নাই। তুমি দেখো যে বার চার্টে তোমার কি অবস্থা। এখানে বলছে দ্য গ্রাফ জি বিলো শোজ ইয়ারলি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট বিলিয়ন ডলার্স অফ এ কান্ট্রি, ডেসক্রাইব এ গ্রাফ ইন 50 ওয়ার্ডস, হাইলাইট দ্য ফলোইং ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনে তুমি যদি আমার লাইনটা দেখো, দেখো যে এইখানেও কিন্তু আমি স্টার্টিংটা করেছি এইভাবেই, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য illustrates ইয়ারলি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অফ এ কান্ট্রি। তার মানে ওই যে বলেছিলাম যে প্রথম লাইনটাই হবে আমার এই ইলাস্ট্রেটস পর্যন্ত, এবং তারপরে আমি প্যারাফ্রেজ করবো কোয়েশ্চেনটা, তাই না? জি বলেছি না, এই কাজটা আমি এই গ্রাফ চার্টেও করেছি। তাহলে তোমার যদি পাই চার্ট না এসে এই ধরনের একটা জটিল বার গ্রাফ আসে, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজটা ওভাবে লিখতে পারবে না। ইয়েস স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমি আবারও যাই আমাদের পাই চার্টের সেকশনে। পাই চার্টের সেকশনে যাই। এই ক্লাসটা ছিল আমাদের প্রথম ক্লাসের একটা অ্যান্সার, যে অ্যান্সারটা আমরা অনেক সহজ দিয়েছিলাম।
আজকে আমরা তিনটা অ্যান্সার দেখাইছি, তো তাহলে প্রথম অ্যান্সারটা তোমরা একটু দেখো। দেখো আমি কিন্তু ওই প্রথম অ্যান্সারটা যেটা আজকে ক্লাস করলাম সেটা আমরা মাত্র খুবই কম, প্রায় 100 শব্দের মধ্যে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, যে তোমরা বুঝতে পারো। এইটা দেখো তুমি অ্যান্সারটা, যে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ ডেসক্রাইবিং দ্য ইনফরমেশন অফ দ্য ফলোইং চার্ট। সেম জিনিস আমরা লিখছিলাম মাত্র ছোট শব্দের মধ্যে। দেখো এটা কতটা সহজ। পাই চার্ট শোস অর ইলাস্ট্রেটস, একই জিনিস, ঠিক আছে? তুমি শোস দিতে পারো বা ইলাস্ট্রেটস দিতে পারো, ঠিক আছে, যেটা তোমার জন্য সহজ হয়। দ্য রেট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ ইনকাম, খুবই সহজ ভাবে লিখছি যেন পরীক্ষায় অ্যাটলিস্ট পাশ করা যায়, ঠিক আছে? এরকম ভাবে এই লাইনটা লেখা হয়েছে, মানে একদমই কারেক্ট। কারণ সবসময় তুমি পরীক্ষায় হাইয়েস্ট মার্কস পাবা সেই উদ্দেশ্যে পড়াশোনা করা চাইতে আগে ইম্পর্টেন্ট হচ্ছে আমি পরীক্ষায় আগে কিভাবে কারেক্ট করব। তারপরে লিখছি দে, মানে ফ্যামিলির জায়গায় লিখছি দে ইউজ 20% অফ দ্য ইনকাম, 13% অফ দ্য 20% এডুকেশন, তারপর ট্রান্সপোর্ট এন্ড আদার ডেইলি ইউজেস 5%, 8% আর দি পার্সেন্টেজ ইউজ ইনকাম রেসপেক্টিভলি। ওই যে চার্টে যেটা বলছে সেই লাইনটাই শুধু এখানে বলে দিছি। তারপরে বলছি 15% মানি ইজ সেভড ইন দিস প্রসেস, ঠিক আছে? এই দেখো 15% মানি হচ্ছে এই প্রসেসে আমি সেভ করছি। তারপরে আমি ডিরেক্টলি চলে গেছি ওই যে বললাম যে কনক্লুশন বা ওই যে ডিটেলস। সো বা দেয়ার ফর, তুমি দেয়ার ফর মনে না রাখতে পারলে সো লেখো। দেয়ার ফর the largest portion of the family's income, 60% is used for essentially needed things such as food, clothes and education. খুবই সহজ ভাষায় লেখা, অর্থাৎ আমি শুধু গ্রামারটাকেই ফোকাস করছি, ল্যাঙ্গুয়েজের ক্রিটিক্যালনেসটা এই অ্যান্সার ওয়ানে আমরা আসলে দেই নাই, ঠিক আছে? তারপরে লাস্টে লিখছি আদার রেলিভেন্ট নেসেসিটিস লাইক পাওয়ার এন্ড ট্রান্সপোর্ট কস্ট দেম 70% অফ দ্য ইনকাম, আদার এক্সপেন্ডিচার ইজ 8% এন্ড অনলি, দেখো লাস্টে শুধু লিখছি অনলি 15% মানি ক্যান বি সেভ, যেটা দিয়ে আমি কনক্লুশনটা শেষ করছি। এইভাবে প্রায় 100 ওয়ার্ড দেওয়া আছে 150 ওয়ার্ডের মধ্যে। এইটুকু ভিতরেও যদি তুমি পরীক্ষায় লিখো এবং সেগুলো যদি কারেক্ট হয়, এই যে টার্মগুলি যেগুলি বসাইছি দেয়ার ফর, তারপরে এইখানে দা পাই চার্ট শোজ অর ইলাস্ট্রেটস, তারপরে আদার রেলেভেন্ট নেসেসিটিস, এইটুকু বসাইতে পারলো তোমার পরীক্ষায় ইনশাল্লাহ 15-র ভিতরে আমি আশা করি তুমি অ্যাটলিস্ট যদি শুদ্ধভাবে লিখতে পারো 50 to 60% মার্কস তোমার অবশ্যই আসবে। কিন্তু বেটার অ্যান্সারের জন্য তোমাকে তো অবশ্যই এক্সপ্লেনেটরি জায়গায় যেতে হবে, তাই না? সেই এক্সপ্লেনেটরি জায়গাটা কিভাবে যাবা সেটার জন্য আজকে তোমাদেরকে দেখালাম যে তোমাকে অবশ্যই ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং ডিটেলস দিতে হবে, এবং কনক্লুশনটা তুমি মার্চ করতে পারো অথবা একটা লাইন কনক্লুশন প্যারাগ্রাফের ভিতরেই তুমি বোঝাতে পারবা। সেই বিষয়টা কি হবে এই এই স্টেটমেন্টটাকে আমি তোমাকে সেভাবে দেখিয়েছি। তারপরে আমরা দুটো স্যাম্পল অ্যান্সার আজকে অ্যান্সার চেষ্টা করেছি দেখার। একটা তোমাদেরকে প্রথমে দেখালাম, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে এটাই তোমরা ফলো করাটা বেটার, এবং তোমরা যদি আরো বেটারনেসে যাও অ্যান্সার 2 এর পাশাপাশি তোমরা চলে যাবা অ্যান্সার 3 তে, যেখানে তুমি খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবা, এবং এইটা যদি লিখতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় 15 এর মধ্যে তো অবশ্যই 12 থেকে 14 মার্কস পাওয়া সম্ভব। এবং ওইটা পেতে হলে তোমার অটোমেটিক্যালি পরীক্ষার মার্কসটা বেড়ে যাবে, যেহেতু পাই চার্ট বলো গ্রাফ বলো এই পুরো জায়গাটাতেই মার্কস হচ্ছে তোমার 15, তো আমাদেরকে এই মার্কসটা নিতেই হবে, অনেকটা এই যে এই ঘরের মতো। তো সেরি মার্কস হচ্ছে 15, তো তোমাকে ইয়া করতে হবে। তো ক্লাসটা আমি এখানে আজকে ক্লোজ করব, তার আগে তোমাদেরকে একটু দেখি তোমাদের কি অবস্থা। স্যার স্যার হ্যাঁ, এনি কোয়েশ্চেন? স্যার এই আনসার 3 2 এগুলা পাবো পাবো কোথা থেকে স্যার? এগুলি তুমি পাবা, ঠিক আছে? আজকে এই ক্লাস তোমাকে রেকর্ড দিয়ে দিব, সেখানে তুমি পেয়ে যাবা। পাশাপাশি আমাদের ক্লাসের যখন ওভারভিউ শেষ হয়ে যাবে আই উইল সেন্ড ইউ দ্য নোট, তখন পেয়ে যাবে, no problem, ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, সবার এনি কোয়েশ্চেন? না স্যার, আপাতত নাই, যখন হবে তখন আপনাকে ইনবক্স করবো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আজকে ক্লাসে জয়েন করার জন্য। আশা করি এই যে 3 প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলি তোমাদেরকে দেখালাম সেটাতে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কারেক্ট ইংলিশের লেখাটা কিরকম হয়। সেকেন্ড হচ্ছে যে তোমার একটু কারেক্ট ইংলিশের সাথে স্ট্যান্ডার্ড রাইটিংটা কেমন হয়, অর্থাৎ দুটো মিলিয়ে তুমি কিভাবে লিখবা। আর সব শেষে যেটা দেখালাম সেটা হচ্ছে যে একেবারে স্ট্যান্ডার্ড ইংলিশ, যেটাতে তুমি গ্রাফকে কিভাবে মিনিংফুলি এক্সপ্লেন করবা সেই বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। এখন তোমার এর মধ্যে থেকে তোমার যেটা সহজ লাগে, অ্যাটলিস্ট পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে শুদ্ধভাবে লেখা, কারেক্টলি লিখতে পারো, দ্যাট ইজ এনাফ তোমার পরীক্ষা মার্কস এর জন্য, এন্ড ডিপেন্ডস অন হাউ ইউ ক্যান। ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। আমি একটু পরে রেকর্ডিং ক্লাস তোমাদেরকে পাঠিয়ে দিব, এন্ড হোপ টু সি ইউ ইন নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাসে আমাদের টপিক কিন্তু
উইল বি স্টোরি রাইটিং। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ডোন্ট হেজিটেট টু আস্ক মি। ঠিক আছে, থ্যাংক ইউ। সাব্বির, কিছু বলবা? স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস টুডে। থ্যাংক ইউ স্যার, আপনাকেও।